বাংলাদেশ বিষয়ে বলি খেলাধুলা সংক্রান্ত এই ক্লাসটিতে আমি ফারহান সাকিব আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা মূলত শিখব বাংলাদেশের ক্রীড়া জগৎ সম্পর্কে। বাংলাদেশের ক্রীড়া জগতের মধ্যে আমরা আজকে আলোচনা করব ক্রিকেট খেলা সম্পর্কে, ফুটবল খেলা সম্পর্কে, দাবা সম্পর্কে, সাঁতার সম্পর্কে এবং অলিম্পিক, কমনওয়েলথ সহ যে সকল আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ অংশগ্রহণ করে সেগুলো সম্পর্কে। অর্থাৎ আমরা বাংলাদেশের ক্রীড়া জগতের অতীত সম্পর্কে জানবো, বর্তমান সম্পর্কেও জানবো। আসুন তাহলে শুরু করা যাক। আমরা একেবারে শুরুতেই বাংলাদেশের ক্রীড়া জগতে যে খেলাটি এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটি সম্পর্কে কথা বলবো এবং বলাই বাহুল্য সেটি হচ্ছে ক্রিকেট খেলা। বাংলাদেশে বর্তমানে ক্রিকেট খেলা খুবই জনপ্রিয়। এই জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান পারফরম্যান্স। এখন আমরা ক্রিকেট নিয়ে যেহেতু আলোচনা শুরু করেছি, ক্রিকেটের একেবারে বেসিক কিছু ব্যাপার দিয়ে তাহলে শুরু করা যায়। ক্রিকেট খেলা তিনটি ফরম্যাটে হয়। আমরা তিনটি ফরম্যাট নিয়ে কথা বলবো। প্রথম ফরম্যাটটি হচ্ছে ওয়ানডে, দ্বিতীয় ফরম্যাটটি হচ্ছে টি-20 এবং তৃতীয় ফরম্যাটটি হচ্ছে টেস্ট। এখন প্রশ্ন আসতে পারে মাথায়, যারা ক্রিকেট খেলার সাথে খুব একটা পরিচিত নন তাদের, যে আসলে পার্থক্যটা কি ওয়ানডে, টেস্ট আর টি-20। ওয়ানডে ক্রিকেটের খেলাটি হয় 50 ওভারের, অর্থাৎ একটি দল 50 ওভার ব্যাটিং করে, তখন আরেকটি দল 50 ওভার বোলিং করে। আবার যখন তাদের ইনিংসটি শেষ হয়ে যায় তখন উল্টোটা হয়, অর্থাৎ এর আগে যারা 50 ওভার ব্যাটিং করেছিল তারা 50 ওভার তখন বোলিং করে, আর এর আগে যারা বোলিং করেছিল 50 ওভার তারা তখন 50 ওভার ব্যাটিং করে। এখন প্রশ্ন আসতে পারে যারা পরিচিত নন এই খেলাটির সাথে তাদের মাথায়, যে কার আগে ব্যাট করবে কিংবা কার আগে বল করবে এটি কিভাবে ঠিক করা হয়। এটি ঠিক করা হয় টসের মাধ্যমে। একটি কয়েন ফ্লিপ করার মাধ্যমে হেডস এবং টেলস যে কোনো একটি এক দলের অধিনায়ক সেটি সিলেক্ট করতে পারেন। পরবর্তীতে কয়েন ফ্লিপ করার পর যিনি হেডস কল দিয়েছেন, হেডস যদি উপরের দিকে পড়ে তাহলে তিনি টসটি জিতে যান। আশা করি ক্রিকেট খেলার বেসিক ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা বাংলাদেশের ক্রিকেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। বাংলাদেশ ক্রিকেট খেলা ওয়ানডে স্ট্যাটাসটি লাভ করে 1997 সালের 15 জুন। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস 1997 সালে লাভ করলেও আমাদের যাত্রা শুরু হয়েছিল ওয়ানডে ক্রিকেটের 1986 সালে এশিয়া কাপে অংশগ্রহণ করার মাধ্যমে। সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। গাজী আশরাফ হোসেন লিপু ওয়ানডে ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ প্রথম পরাজিত করে হচ্ছে কেনিয়াকে, সেটি 1998 সাল ছিল। ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান হচ্ছে 333 8 উইকেটে, কিন্তু বাংলাদেশ সেই ম্যাচটিতে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে 2019 সালের বিশ্বকাপে। প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিং এ শীর্ষস্থান অর্জন করেন বাংলাদেশের সাকিব আল হাসান। আর বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা, যার উইন পার্সেন্টেজ 52.03%। আশা করি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানতে পেরেছি। তারপর এখন আমরা বাংলাদেশের টি-20 ক্রিকেটের অবস্থান কিরকম সেটি সম্পর্কে জানবো। ওয়ানডে ক্রিকেটে খেলা হয়ে হচ্ছে 50 ওভার করে, আর টি-20 ক্রিকেটে খেলা হয় 20 ওভার করে। এই যে এই টিটা এসেছে 20 থেকে, অর্থাৎ 20-20, এটিকেই বলা হচ্ছে টি-20 ক্রিকেট। টি-20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক হচ্ছেন শাহরিয়ার নাফিস। তিনি একজন বামহাতি ব্যাটসম্যান ছিলেন। টি-20 ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয়লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে 2006 সালে। আন্তর্জাতিক টি-20 ম্যাচে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমরা ছবিতে দেখতে পাচ্ছি তামিম ইকবাল। আশা করি টি-20 সম্পর্কে আমরা অল্প করে কিছু ধারণা পেয়েছি, যতটুকু আমাদের জন্য আপাতত যথেষ্ট। তারপর আমরা ছবিতে দেখতে পাচ্ছি সাকিব আল হাসানকে, যিনি কিনা একটা বিরল কৃতিত্বের অধিকারী। সেটি হচ্ছে 2015 সালে সাকিব আল হাসান একই সাথে টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিনটি ফরম্যাটেরই অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান অবস্থান করছিলেন।
আসুন এবার আমরা টেস্ট ক্রিকেট সম্পর্কে আরো কিছু কৃতিত্বপূর্ণ ব্যাপার জেনে নিই। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে 2000 সালে 26 জুন। বাংলাদেশ ক্রিকেট টিমের অভিষেক টেস্ট অর্থাৎ ডেবিউ টেস্ট অনুষ্ঠিত হয় 2000 সালে ঢাকায়। টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক অর্জনকারী বাংলাদেশি বোলার হচ্ছেন অলোক কাপালি। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ডাবল সেঞ্চুরিয়ান হচ্ছেন মুশফিকুর রহিম, যিনি বাংলাদেশের একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মুশফিকুর রহিম ছাড়াও অন্যান্য ডাবল সেঞ্চুরিয়ান হচ্ছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। এবং জেনে রাখা ভালো যে মুশফিকুর রহিম একবার নয়, দুবার নয়, বরং তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন। এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ 638 রান। একই ম্যাচে 100 রান এবং হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করেন সোহাগ গাজী। এটি তিনি 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন। এবং যেটি প্রথমেই বলে নিয়েছিলাম যে সাকিব আল হাসান একটি বিরল কৃতিত্বের অধিকারী, সেটি হচ্ছে তিনি 2015 সালে টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিনটি ফরম্যাটই শীর্ষ অলরাউন্ডার ছিলেন। অর্থাৎ প্রথম বাংলাদেশী হিসেবেও তিনি টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিং এ শীর্ষস্থান অর্জন করেন। সেটি আর কেউ নয়, সাকিব আল হাসান। তারপর এখন আমরা বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কিংবা বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কতদূর কি করতে পেরেছে সেটি সম্পর্কে জানব। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় 1999 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। 1999 সালের বিশ্বকাপের প্রথম ম্যাচটিতে বাংলাদেশ 6 উইকেটে হেরে গিয়েছিল। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয়লাভ করে স্কটল্যান্ডের বিপক্ষে। এই জয়টি এসেছিল 22 রানে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। প্রথম টেস্ট খেলুড়ে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করে সেই 1999 সালের বিশ্বকাপেই। এটি বাংলাদেশের তৎকালীন ক্রিকেটের জন্য একটি বিশাল চমক ছিল। এটি ছিল প্রথম একটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে আমাদের জয়। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন, যিনি পরবর্তীতে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2015 সালে বাংলাদেশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে এবং এখন পর্যন্ত এটাই বাংলাদেশের বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য। তবে আশা করা যায় বাংলাদেশ যেভাবে দিন দিন উন্নতি করছে ক্রিকেটে, সহসাই আমরা বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবো এবং বাংলাদেশ একটা সময় বিশ্ব চ্যাম্পিয়ন হবে এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে 1000 রান ও 30 উইকেট অর্জন করেন সাকিব আল হাসান 2019 বিশ্বকাপে। মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম বাংলাদেশী হিসেবে একই বিশ্বকাপে 2টি সেঞ্চুরি করেন। তো আমরা যেটি বলছিলাম যে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল সম্পর্কে, বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ডকে 15 রানে হারিয়ে, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে বাজে আম্পায়ারিং এর শিকার হয়ে হেরে যায়। তারপর এরপর আমরা বাংলাদেশের অলিম্পিকে অবস্থান কিরকম সেটি সম্পর্কে জানব। অলিম্পিক এই খেলাটার জন্ম হয়েছে গ্রিসে। বিশ্ব অলিম্পিকে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 1984 সালে। সেটি ছিল 23তম অলিম্পিক এবং অনুষ্ঠিত হয়েছিল লস অ্যাঞ্জেলেসে। বাংলাদেশ 9টি অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে এবং সবকয়টি হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক, অর্থাৎ বাংলাদেশ শীতকালীন অলিম্পিকে কখনো অংশগ্রহণ করেনি এবং বাংলাদেশের এখন পর্যন্ত অলিম্পিকে কোনো পদক নেই। 2016 সালে রিও ডি জেনেরিওতে যে অলিম্পিকটি হয়েছে সেটির মশাল বহন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি অলিম্পিক মশাল যাত্রার শেষ ভাগে এই মশালটি বহন করেন। ঐতিহ্য অনুযায়ী গ্রিসের অলিম্পিয়া থেকে যাত্রা শুরু করে 3 মে এটি ব্রাজিলে পৌঁছায়। 300 শহর ঘুরে শেষে এটি মারাকানা স্টেডিয়ামে পৌঁছায়। তারপর প্রথম বাংলাদেশী হিসেবে সরাসরি অলিম্পিকে অংশগ্রহণ করেন গলফার সিদ্দিকুর রহমান। গলফার সিদ্দিকুর রহমান
বাংলাদেশের পক্ষে প্রথম গলফার হিসেবে জয় করেছেন এশিয়ান ট্যুর শিরোপা, সেটি 2010 সালে। কলকাতায় এই সময় তাকে স্থানীয় পত্রিকাগুলো বাংলার টাইগার উডস হিসেবে অভিহিত করেছে। তিনি গলফ খেলা শুরু করেন 2008 সাল থেকে। 2008 ও 2009 ভারত ও বাংলাদেশ সার্কিটে 4টি পেশাদার শিরোপা জিততেন গলফার সিদ্দিকুর রহমান। আশা করি বাংলাদেশের অলিম্পিকের অবস্থানটি কিরকম সেটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। তারপর এখন আমরা বাংলাদেশের ফুটবলের অবস্থানটি কিরকম সেটি সম্পর্কে জানব। আমরা যেটি জানি সেটি হচ্ছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রণকারী যে সংস্থাটি রয়েছে তার নাম হচ্ছে বাফুফে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের আয়ত্তেই এবং বাফুফের নিয়ন্ত্রণে বাংলাদেশের ফুটবলের বিভিন্ন জিনিসপত্র পরিচালিত হয় ও নিয়ন্ত্রিত হয়। এখন আমরা বাংলাদেশ ফুটবলের আরো কিছু তথ্য জেনে নেই। বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে 1974 সালে। তবে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে 1973 সালে কুয়ালালামপুরে থাইল্যান্ডের বিপক্ষে এবং ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছিল। স্বাধীন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। আর আমরা যে বাফুফের কথা বলছিলাম সেই বাফুফে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন গঠিত হয়েছিল 1972 সালের 15 জুলাই। এখন আমরা জাদুকর সামাদ সম্পর্কে জানবো। যে জাদুকর সামাদকে বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ খেলোয়াড়। তাহলে তার সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। সৈয়দ আব্দুস সামাদের জন্ম হয়েছিল 1895 সালের 6 ডিসেম্বর ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়ায়। 1913 সালে তিনি এরিয়ান্স ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন। পরবর্তীতে কলকাতা মোহামেডান এবং মোহনবাগানের হয়েও তিনি খেলেছেন। জাতীয় দলের হয়ে তিনি বার্মা, সিলন, হংকং, চীন, জাভা, সুমাত্রা, মালয়, সিঙ্গাপুর এবং ব্রিটেন ভ্রমণ করেছেন। 1925 সালে জাদুকর সামাদের নেতৃত্বে ইংল্যান্ড দলকে 4-1 গোলে হারিয়ে দেয় ভারতীয় দল। 1947 সালে দেশভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েতে চাকরি নিয়ে তিনি পার্বতীপুরে চলে যান। 1964 সালের 2 ফেব্রুয়ারি 69 বছর বয়সে জাদুকর সামাদ মৃত্যুবরণ করেন। মৃত্যুর 25 বছর পর 1989 সালে 52,000 টাকা খরচ করে তার উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এছাড়াও 1993 সালে বাংলাদেশের ডাক বিভাগের পক্ষ থেকে ফুটবলার সামাদের স্মরণে একটি স্মারক ডাক টিকিট এবং একটি উদ্বোধনী খাম প্রকাশ করা হয়। তারপর আমরা জামাল ভুঁইয়া সম্পর্কে কিছুটা জেনে নিতে পারি, যিনিও বাংলাদেশের একজন বিখ্যাত ফুটবলার। 9 আগস্ট 2018 তারিখে এশিয়ান গেমস ফুটবলে অতিরিক্ত সময় তার গোলে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 23 দল কাতার জাতীয় অনূর্ধ্ব 23 দলকে হারায়। এর ফলে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবল এর দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পায়। তিনি 2014 কিংস কাপ ও বাংলাদেশের বঙ্গবন্ধু কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। জামাল ভুঁইয়া এমন একজন বাংলাদেশি ফুটবলার যিনি প্রথম ইউরোপের যে স্প্যানিশ লিগ রয়েছে অর্থাৎ লা লিগা, সেই লা লিগাতে কমেন্ট্রির দায়িত্ব পালন করেছেন। তারপর বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে 1986 সালে। বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করে 2003 সালে। আশা করি এই তথ্যগুলো আমাদের কাছে পরিষ্কার। তারপর এখন আমরা বাংলাদেশের ক্রীড়া জগৎ সম্পর্কে আরো কিছু তথ্য জানব। একেবারে শুরুতেই জানব বিকেএসপি সম্পর্কে। বিকেএসপি হচ্ছে বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এই বিকেএসপি প্রতিষ্ঠিত হয় 1986 সালে। এটি অবস্থিত সাভারের জিরানিতে। বিকেএসপির মূল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তবে স্নাতক ও বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিতেও কিছু শিক্ষার্থী ভর্তি করানো হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে 17টি বিষয়ে, যেখানে কিনা পড়ালেখার সুযোগ রয়েছে। এই বিভাগগুলো হচ্ছে ক্রিকেট, ফুটবল, হকি, শুটিং, আর্চারি, জুডো, উশু, তাইকোয়ান্দো,
অ্যাথলেটিক্স, বাস্কেটবল, সাঁতার, জিমন্যাস্টিক্স, বক্সিং, টেনিস, ভলিবল, কারাতে ও টেবিল টেনিস। বিকেএসপির কৃতিমান খেলোয়াড়দের মধ্যে রয়েছেন প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, বাংলাদেশের সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং কমনওয়েলথ স্বর্ণজয়ী আসিফ হোসেন সহ আরো অনেকে। এখন আমরা বাংলাদেশের দাবার অবস্থানটি কিরকম সেটি সম্পর্কে কিছুটা জেনে নিতে পারি। দাবায় গ্র্যান্ড মাস্টার এই উপাধিটি রয়েছে বাংলাদেশের 5 জনের। তারা হচ্ছেন মিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান, রিফাত সাত্তার, আব্দুল্লাহ রাকিব এবং এনামুল হোসেন রাজীব। আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবা খেলার সর্বোচ্চ খেতাব, যা দাবা খেলার আন্তর্জাতিক সংগঠন ফিদে কর্তৃক দেওয়া হয়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ছাড়া গ্র্যান্ড মাস্টার হলো একমাত্র খেতাব যা একজন দাবা খেলোয়াড় অর্জন করতে পারেন এবং একবার সেটি তিনি অর্জন করার পর আজীবন একজন খেলোয়াড় এই পদবীর দাবিদার থাকেন। আমরা যে নিয়াজ মোর্শেদ সম্পর্কে বললাম তার সম্পর্কেও কিছুটা আমরা জেনে নিতে পারি। নিয়াজ মোর্শেদ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার খেতাবধারী এবং এশিয়ার 5ম গ্র্যান্ড মাস্টার তিনি। মাত্র 9 বছর বয়সে প্রাথমিকভাবে ঘরোয়া দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন তিনি এবং 12 বছর বয়সে তিনি বাংলাদেশের একজন সেরা দাবাড়ু হিসেবে বিবেচিত হন। মাত্র 18 বছর বয়সে 1984 সালে দাবায় গ্র্যান্ড মাস্টার নর্ম উপাধি অর্জন করে ফেলেন নিয়াজ মোর্শেদ। তিনি 1983 এবং 1984 সালে বেশ কিছু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন, যার প্রেক্ষাপটে তাকে প্রথমবারের মতো গ্র্যান্ড মাস্টার নর্ম উপাধি দেওয়া হয়। তার পাশাপাশি আমরা জানব বাংলাদেশের একমাত্র মহিলা আন্তর্জাতিক দাবাড়ু রানী হামিদ সম্পর্কেও। রানী হামিদের ঝুলিতে রয়েছে 19টি শিরোপা। শুধু তাই নয়, রানী হামিদ একজন নারী খেলোয়াড় যিনি কিনা নারী দাবা চ্যাম্পিয়নশিপে টানা 6 বার চ্যাম্পিয়ন হয়েছেন, অর্থাৎ 1979 থেকে 84 সাল পর্যন্ত টানা তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। রানী হামিদ 1985 সালে ফিদে আন্তর্জাতিক মহিলা মাস্টার এই খেতাবটি পান। তিনি 3 বার ব্রিটিশ মহিলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তারপর আমরা জানব মোতাহের হোসেন সম্পর্কে। জাতীয় অধ্যাপক ও সাহিত্যিক কাজী মোতাহের হোসেনও একজন খ্যাতিমান দাবাড়ু ছিলেন। কাজী মোতাহের হোসেন 1974 সালে বাংলাদেশ দাবা ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন। আশা করি দাবা সম্পর্কে আমরা স্পষ্ট কিছু ধারণা পেয়েছি। তারপর জানবো বাংলাদেশের সাঁতার সম্পর্কে। বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে বিবেচনা করা হয় ব্রজেন দাসকে। 1958 সালে ইংলিশ চ্যানেল অতিক্রমের সাঁতার প্রতিযোগিতায় মোট 23টি দেশ অংশ নেয়। সেখানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন ব্রজেন দাস। 1958 সালের 18 আগস্ট প্রায় মধ্যরাতে ফ্রান্সের তীর থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। প্রচন্ড প্রতিকূল পরিবেশে সাঁতার কেটে পরদিন বিকাল বেলায় প্রথম সাঁতারু হিসেবে ইংল্যান্ডের তীরে এসে পৌঁছান ব্রজেন দাস। ব্রজেন দাস সর্বমোট 6 বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন। 1958, 1959, 1960, 1961 সালে তিনি এই কাজটি করে থাকেন। 1961 সালে 10 ঘন্টা 35 মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তিনি বিশ্ব রেকর্ড করেন। 1999 সালে তাকে বাংলাদেশ স্বাধীনতা দিবস পুরস্কার মরণোত্তর এই পুরস্কারে ভূষিত করা হয়। আশা করি আমরা ব্রজেন দাস সম্পর্কেও জানতে পেরেছি। তারপর আমরা জানব বাংলাদেশের ক্রীড়া জগৎ সম্পর্কে আরো কিছু তথ্য। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। হাডুডুকে কাবাডি নামকরণ করে জাতীয় খেলার স্বীকৃতি দেওয়া হয় 1972 সালে। 1980 সালে প্রথম এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রানার্স আপ হয়। 1990, 1994 এবং 2002 সালের এশিয়ান গেমসে বাংলাদেশ রৌপ্য অর্জন করে। বাংলাদেশ কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে 1978 সালে। বাংলাদেশ আইসিসি সহযোগী দেশ হিসেবে নির্বাচিত হয় 1977 সালে। বাংলাদেশ আইসিসি ট্রফিতে প্রথম অংশগ্রহণ করে 1979 সালে। বাংলাদেশ রকিবুল হাসানের নেতৃত্বে 1979 সালে আইসিসি ট্রফিতে প্রথম অংশগ্রহণ করে। টুর্নামেন্টের 4 ম্যাচের 2টিতে জয় এবং 2টিতে পরাজয় নিয়ে
বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয়। কমনওয়েলথ গেমস সম্পর্কে আমরা জানছিলাম। কমনওয়েলথ গেমসে বাংলাদেশ এখন পর্যন্ত 9 বার অংশগ্রহণ করেছে। 1978 সালে এডমন্টনে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস প্রতিযোগিতায় সর্বপ্রথম বাংলাদেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ এই পর্যন্ত 8টি শিরোপা অর্জন করেছে এবং সবগুলি শুটিং থেকে। এর মধ্যে 2 বার স্বর্ণ, 4 বার রৌপ্য এবং 2 বার ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে সফল পদক বিজয়ী ক্রীড়াবিদ হচ্ছেন আসিফ হোসেন খান, যিনি একটি স্বর্ণ পদক, একটি রৌপ্য পদক ও একটি ব্রোঞ্জ পদক জিতেছেন। তারপর আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ সম্পর্কে জানব। বাংলাদেশের একমাত্র পেশাদার ক্রিকেট লিগটির নাম হচ্ছে বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএল এর প্রথম আসর অনুষ্ঠিত হয় 2012 সালে, অর্থাৎ বিপিএল 2012 সালে চালু হয়। কারণ পার্শ্ববর্তী দেশ ভারতের আইপিএল থেকেও আমরা অনেকটাই অনুপ্রাণিত ছিলাম যে আমাদের দেশেও যদি এরকম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কোনো লিগ হয় তাহলে বাংলাদেশের তার একটা ভালো সাড়া পড়বে, কিংবা বাংলাদেশেও আরো নতুন নতুন ক্রিকেটার আমরা তুলে আনতে পারবো। এবং পরবর্তীতে কিন্তু তাই হয়েছে। বাংলাদেশ যখন বিপিএল এর নিয়মিত আয়োজন করতে থাকে, অনেক তরুণ খেলোয়াড়রা আস্তে আস্তে করে নিজেদেরকে তৈরি করার সুযোগ পান। কারণ বিপিএল এর মতো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে পৃথিবীর নানা প্রান্ত থেকে সেরা সেরা খেলোয়াড়রা আসেন এবং তাদের সাথে যখন বাংলাদেশি তরুণ বা উঠতি খেলোয়াড়রা ড্রেসিং রুম শেয়ার করেন কিংবা একসাথে যারা তখন প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করেন, তাদের কাছ থেকে টিপস নেন কিংবা তাদের সাথে একসাথে খেলেন অথবা তাদেরকে মোকাবেলা করেন, তখন আস্তে আস্তে করে বাংলাদেশের তরুণ উঠতি খেলোয়াড়রাও সেই আন্তর্জাতিক লেভেলটিতে পৌঁছে যেতে থাকে আস্তে আস্তে করে। তাই বিপিএল এর একটি ইতিবাচক প্রভাব বাংলাদেশের ক্রিকেটের উপর রয়েছে। 2012 সালে বিপিএল এর যে প্রথম আসরটি অনুষ্ঠিত হয় সেখানে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 2019-2020 মৌসুমের বিপিএল এর নাম দেওয়া হয় বঙ্গবন্ধু বিপিএল। এটি বিপিএল এর সপ্তম আসর ছিল। বিপিএল এর এই সপ্তম আসরের ফাইনালে বিজয়ী হয় রাজশাহী রয়্যালস। তারা 21 রানে জয় অর্জন করে। আশা করি বাংলাদেশের ক্রীড়া জগৎ সম্পর্কে যে তথ্যগুলো আমাদের জানা দরকার ছিল সেগুলো আমরা জানতে পেরেছি। বলাই বাহুল্য, অন্যান্য লেকচারগুলোর চেয়ে এই লেকচারটা কিছুটা আকারে ছোট, কারণ হচ্ছে বাংলাদেশের ক্রীড়া জগৎ নিয়ে খুব বেশি সংখ্যক তথ্য আসলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে না। তবে কখনো কখনো এখান থেকেও তথ্যগুলো আসে প্রশ্ন হিসেবে। তাই একেবারেই যে এটি এড়িয়ে যাওয়া যাবে তাও কিন্তু নয়। আমরা এই লেকচারটি থেকে জানলাম বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে, বাংলাদেশের ফুটবল সম্পর্কে, দাবা সম্পর্কে, সাঁতার সম্পর্কে, অলিম্পিক এবং কমনওয়েলথে বাংলাদেশের অবস্থান সম্পর্কে এবং বাংলাদেশের ক্রীড়া জগৎ সম্পর্কে আরো কিছু তথ্য জানলাম। তার পাশাপাশি জেনে নিলাম বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কথা। আশা করি আপনারা লেকচারটি দেখে উপকৃত হয়েছেন। আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী লেকচারেও দেখা হবে আশা করি।